শুক্রবার সন্ধ্যা 6:30 থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের ভোট গণনা আবারও চলছে। জনবল বাড়িয়ে রাতের মধ্যেই ফল ঘোষণা করার কথা থাকলেও তা এখনো হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত কেন্দ্রীয় সংসদের 21টি হলের মধ্যে 14টির ভোট গণনা শেষ হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের হাতে ভোট গণনার আপত্তি জানালে শুক্রবার বিকেল 5:30 থেকে প্রায় 1.5 ঘন্টা ভোট গণনা বন্ধ থাকে। এরপর উপাচার্যের সাথে নির্বাচন সংশ্লিষ্টদের বৈঠকের ভোট গণনা শুরুর সিদ্ধান্ত হয়। OMR কেনার পরেও ম্যানুয়ালি ফল গণনার প্রতিবাদ জানান ফজিলতুন্নেসা হলের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সুলতানা আক্তার সহ অনেকে। তারা বলছেন, হাতে ভোট গণনা করলে আরও 3 দিনেও ঘুরে শেষ করা যাবে না। এদিকে জাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন কমিশনার অধ্যাপক মাফরুহি সাত্তার। শুক্রবার রাত 8:45টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। নির্বাচনের নানা অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে পদত্যাগ করেছেন বলেও জানান তিনি। দর্শক, জাকসু নির্বাচনের খবর নিয়ে যুক্ত হচ্ছে সহকর্মী মোহাইমিনুল অপু। নির্বাচনের খবর বলতে আসলে এখন ভোট গণনার পর্যায়টি কোন পর্যায়ে রয়েছে এবং কি ধারণা করছেন ফলাফল ঘোষণা হতে আসলে আরও কত সময় লাগতে পারে? তানিয়া, এখন পর্যন্ত 16টি হলের ভোট গণনা শেষ হয়েছে। ইতিমধ্যে আরও 3টি হলের ভোট গণনা চলছে। এটি কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা চলছে। এর আগে হলগুলোর যে ভোট গণনা সেগুলো কিন্তু শেষ হয়েছে এবং দুপুর 1টা থেকে 2টা নাগাদ এই ভোট গণনা শেষ হতে পারে বলে একজন সহকারী রিটার্নিং অফিসার তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে 3টি ভোট কেন্দ্রের ফলাফল মানে ভোট গণনা কিন্তু এখনও এই সিনেট ভবন যেটি রয়েছে সেখানে কিন্তু চলছে। এর আগে গতকালকে কিন্তু বলা হয়েছিল যে গতকাল রাতেই তারা ফলাফল ঘোষণা করতে পারবেন, কিন্তু হাতে গোনার কারণে কিন্তু এই ফলাফল গণনা করতে কিন্তু বিলম্ব হচ্ছে। যদিও প্রথম দিকে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করেই এই ফলাফল গণনা করার কথা ছিল, কিন্তু কয়েকজন প্রার্থী এটিতে আপত্তি জানান। তারা বলেন যে ম্যানুয়ালভাবে অর্থাৎ হাতে ভোট গণনা করতে হবে। এরপরেই কিন্তু রিটার্নিং কর্মকর্তা যারা ছিলেন তারা কিন্তু এই পদ্ধতি বেছে নেন এবং এখন পর্যন্ত এই আজকে 3য় দিন ভোট গণনা কিন্তু চলছে। তবে দুপুরে 1টা নাগাদ এই ভোট গণনা অর্থাৎ 21টি কেন্দ্রীয় সংসদ হলের ভোট গণনা শেষ হবে। তারপরে কিন্তু কখন নাগাদ আসলে ফলাফল ঘোষণা করবেন এই বিষয়টি স্পষ্ট করে আমাদেরকে জানাননি। তারা যেটা বলছেন 1টা থেকে 2টা নাগাদের দুইটার ভিতরেই তারা এই ফলাফল ভোট গণনা মূলত শেষ করবেন। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে একজন রিটার্নিং কর্মকর্তা তিনি কিন্তু গতকাল সরে দাঁড়িয়েছেন অর্থাৎ পদত্যাগ করেছেন। এর আগে এখানে একজন পুলিং অফিসার তিনি এখানে অসুস্থ হয়ে পড়েন, পরবর্তী তাকে হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার কিন্তু গতকালকে তার জানাজাও সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে এখানে যারা প্রার্থী রয়েছেন প্রার্থীর উপস্থিতি আমরা একেবারেই কম দেখতে পাচ্ছি এবং আমরা অন্যান্য ডাকসু নির্বাচনে যেমনটা দেখেছিলাম যে ভোট গণনার সময় প্রার্থী সমর্থকরা যেমন সিনেট ভবন জুড়ে ছিলেন, কিন্তু এখানে কিন্তু তার চিত্র এই মুহূর্তে কিছুটা ভিন্ন। তাদের কিন্তু উপস্থিতি একেবারেই কম বলা চলে এবং কেন্দ্রের বাহিরে সিনেট ভবনের বাহিরেও কিন্তু তাদের অবস্থান নেই। গতকালকে সন্ধ্যার পরে কিন্তু এটি ছিল, তারা বিক্ষোভ ছিলেন। তো সব কিছু মিলিয়ে বলা চলে যে দুপুর 2টা নাগাদ এই ভোট গণনা শেষ হবেন এবং প্রার্থীরা প্রত্যাশা করছেন যত দ্রুত সম্ভব এই তাদের প্রার্থী যারা বিজয়ী হবেন তাদের নাম ঘোষণা করবেন এমন অধীর আগ্রহে কিন্তু তারা রয়েছেন। তো তানিয়া, এই ছিল জাকসু নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর। ধন্যবাদ অপু, আমাদের সাথে যুক্ত হয়ে সর্বশেষ খবর জানানোর জন্য। দর্শক, সহকর্মী মোহাইমিনুল অপু ছিলেন আমাদের সাথে এতক্ষণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোট গণনার সর্বশেষ খবর নিয়ে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনায় এত দীর্ঘ সময় লাগার বানচালে ষড়যন্ত্র দেখছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। শুক্রবার বিকেল 5টার দিকে ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট তাদের অভিযোগ ফল প্রকাশ বানচালের চেষ্টা করছেন বিএনপিপন্থী কয়েকজন শিক্ষক। যারা ঠুনকো অজুহাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচনকে স্থগিত করতে চায়, এই ছাত্রদলের এই ঠুনকো অজুহাতে তারা ওএমআর মেশিন যেমন বাদ দিয়েছে এবং আমরা এই
অভিযোগগুলো দিয়ে তারা আসলে একই সাথে নির্বাচনকেও বানচাল করতে চাচ্ছে। দ্বিতীয়ত, নির্বাচন বানচালে মূলত ইন্ধন দিচ্ছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিএনপি নেতা নজরুল সাহেব, মাফরুজ সাত্তার সাহেব, যারাই মূলত নির্বাচনের এই অব্যবস্থাপনা, সমগ্র অব্যবস্থাপনার জন্য দায়ী ছিলেন। জাকসু নির্বাচনের আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। অনেক জানাবেন, নিরাপত্তার ব্যবস্থা খুব সম্ভবত আপনার পেছনে আমরা দেখছি যে বিজেপি সদস্যরা সেখানে আছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কেন, এবং একই সাথে কোনো প্রার্থীদের আপনি দেখেছেন কিনা আজকে ক্যাম্পাসে উপস্থিত হয়েছে? তানিয়া, আজ কিন্তু এখন পর্যন্ত প্রায় 41 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখনো কিন্তু ভোট গণনা কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে কিন্তু 17টি হলের যে ভোট গণনা কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়েছে, এখনো আরো 6টি হলের কিন্তু ভোট গণনা কার্যক্রম চলমান রয়েছে। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে সিনেট ভবনে নির্বাচন কমিশনার যেমনটি জানিয়েছেন যে আজকে দুপুর নাগাদ ফলাফল ঘোষণার একটি আশ্বাস কিন্তু তিনি দিয়েছেন। গতকালকেও কিন্তু এরকম একটি আশ্বাস ছিল যে রাতের মধ্যে কিন্তু ভোটের ফলাফল জানা হবে, কিন্তু সেটি কিন্তু অতিবাহিত হতে এখন কিন্তু প্রায় দুপুর ঘনিয়ে আসছে। তাছাড়া আপনাকে যদি জানিয়ে রাখি যে এই ফলাফল ঘোষণার আগ মুহূর্তে কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু লক্ষ্য করেছি যে ক্যাম্পাসে যে সকল প্রধান ফটক এবং আশপাশে যে আবাসিক এলাকার যে ফটকগুলো রয়েছে সেগুলোতে কিন্তু একটি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু পুলিশের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে বিজেপি প্লাস গ্রাম রক্ষা প্রতিরক্ষা বাহিনী এবং আনসার সদস্য এবং সাদা পোশাকে ও কিন্তু আমরা দেখেছি যে এখানে কঠোর একটি নিরাপত্তা বেষ্টনী কিন্তু ইতিমধ্যে কিন্তু করা হয়েছে। এবং আমি এই মুহূর্তে প্রান্তিক গেটে রয়েছি, সেই গেটটিতে কিন্তু আমরা দেখছি যে এখানে যারা প্রবেশ করছেন, এখানে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাদের প্রবেশপত্র আছে তাদের কিন্তু দেখেই তারপর কিন্তু এখানে তারা তাদের প্রবেশ করতে দিচ্ছেন। তাছাড়া এখানে আমরা যেটি জানতে পেরেছি যে গেরুয়া নামে একটি গেট আছে, যে এই গেটটিতে কিন্তু আশপাশে কিন্তু আবাসিক এলাকা এবং বহিরাগতদের কিন্তু প্রবেশের একটি অনিশ্চয়তা থাকে। সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে অতিরিক্ত পুলিশের পাশাপাশি কিন্তু আমরা র্যাব এবং সেখানে বিজেপি আনসার সদস্যদের কিন্তু সেখানে মোতায়েন হতে দেখেছি। তাছাড়া পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে কিন্তু সিসি ক্যামেরা কিন্তু বিভিন্ন পয়েন্টে দেওয়া আছে এবং যেটি 24 ঘন্টা কিন্তু মনিটরিং এর ব্যবস্থা করা হয়েছে। সব মিলে বলা চলে যে এখন কিন্তু প্রশাসনের দিক থেকে কিন্তু পুরো ক্যাম্পাসটিকে একটি নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং আজকে দুপুর নাগাদই কিন্তু ভোটের ফলাফল প্রকাশ হবে এমনটি কিন্তু আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। তানিয়া, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে অনেক সর্বশেষ খবর জানানোর জন্য। দর্শক সহকর্মী জাহিদুল ইসলাম জাকসু নির্বাচনের সর্বশেষ খবর নিয়ে যুক্ত ছিলেন। বৃহস্পতিবার 5টায় ভোট শেষ হলেও এখনও ঘোষণা করা হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোটের ফলাফল। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ভোট গণনা নিরবিচ্ছিন্নভাবে চলবে। গণনার গতি বাড়াতে বৈঠক হয়েছে উপাচার্যের নেতৃত্বে। পরে টেবিল বাড়ানোর পাশাপাশি অধিক জনবল কাজে লাগিয়ে গণনায় গতি বাড়ানোর কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন মামুন হোসাইন। অপেক্ষায় শিক্ষার্থীরা, সেই সাথে অপেক্ষায় পুরো দেশ। বৃহস্পতিবার বিকেল 5টায় ভোট গণনা শেষ হলেও এখনও ঘোষণা করা হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ফলাফল। মোট ভোটার 11,743 জন, যার মধ্যে ভোট দিয়েছেন 7,500 শিক্ষার্থী। বৃহস্পতিবার সারা রাত গণনার পর শুক্রবার পুরো দিনেও ফলাফল আসেনি। ভোট গণনা চলছেই। ধীরগতির কারণে ভোট গণনা বন্ধ রেখে জরুরি বৈঠক করে নির্বাচন কমিশন। পরে টেবিল বাড়ানোর পাশাপাশি অধিক জনবল কাজে লাগিয়ে গণনায় গতি বাড়ানোর কথা বলেন তারা। আমাদের বিভিন্ন সীমাবদ্ধতার জন্য মাত্র 3টা টেবিলে 3টা গ্রুপ কাউন্ট করেছে এবং খুব স্লো হচ্ছে আমাদের কাজ, কিন্তু আমরা কিন্তু বসে নেই, সবাই অনবরত কাজ চালিয়ে যাচ্ছি। তো আজকে আমরা চাচ্ছি আমাদের লোকবল আরেকটু বাড়িয়ে, বৈধভাবে আরেকটু বাড়িয়ে নিয়মের মধ্যে আরো কয়েকটা টেবিল করে কয়েকটা গ্রুপে আমরা আজকের মধ্যেই যতটা সম্ভব রেজাল্ট কাউন্ট করে রেজাল্ট প্রস্তুত করার জন্য। কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতার জন্য আমরা রেজাল্টকে বাইরে কারোর সাথে শেয়ার করতে পারবো না। এদিকে যে কোনো মূল্যে অকার্যকর করতে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিপ। প্রশাসন তাদের কথা শুনে ষড়যন্ত্র করে এই ফলাফল আটকিয়ে দেয়, তাহলে আমরা এটা সকল শিক্ষার্থী সকল প্রার্থী মিলে এমন প্রতীক গড়ে তুলব এই প্রশাসন আসলে তার জায়গায় আর থাকবে না।
হল সংসদের ভোট গণনার পর এখন চলছে ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা। মামুন হুসাইন, ৭১, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। ভিন্ন প্রসঙ্গ, নেপালে আগামী ৫ মার্চ পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। শুক্রবার অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে সুশীলা কার্কির শপথ গ্রহণের পর প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। প্রেসিডেন্টের দপ্তর বলছে, সুশীলা কার্কির সুপারিশের ভিত্তিতে প্রেসিডেন্ট পৌডেল প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার নেপালের প্রেসিডেন্ট ভবনে শপথ নেয়ার পরে সুশীলা কার্কি তার প্রথম সিদ্ধান্তে প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়ার সুপারিশ করেন। সততা, ন্যায় বিচার, নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতার জন্য পরিচিত কার্কি। বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে কার্কির কঠোর অবস্থানের জন্য তিনি জনপ্রিয়। নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি। তিনি দেশটির সাবেক বিচারপতি ছিলেন। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল এবং সেনাপ্রধান অশোক রাজ সিকদেলের মধ্যে ঐক্যমতের পর সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়। আরও জানাচ্ছেন ঋতু সাহা। রাষ্ট্রপতি দিনভর টানাপোড়েন ও তীব্র আলোচনার পর অবশেষে নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন। এটি ছিল জেনজি বিক্ষোভকারীদের প্রধান দাবি। একই সাথে কিছু রাজনৈতিক দলও পার্লামেন্ট ভাঙার দাবি তুলেছিল। অবশেষে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল এ বিষয়ে সম্মত হন। এর মধ্য দিয়ে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়লেন সুশীলা কার্কি। তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের একটি ছোট মন্ত্রিসভা থাকবে। রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে গেল মঙ্গলবার কেপি শর্মা ওলির সরকার পতনের পর নেপালে স্থিতিশীলতা ফেরাতে জেনজিদের সাথে দফায় দফায় বৈঠক করে সেনাবাহিনী। নেপালে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে চলে আলোচনা। দীর্ঘ ৪ ঘন্টা আলোচনার পর জেনজি শিক্ষার্থীরা সুশীলার নাম প্রস্তাব করেন। তবে সুশীলা কার্কির বয়স নিয়ে অসন্তোষ জানিয়ে নেপাল ইলেকট্রিসিটি অথরিটির একজন সাবেক ব্যবস্থাপনা পরিচালক কুলমান গিসিং নাম প্রস্তাব করে আন্দোলনকারীদের একাংশ। কাঠমান্ডুর মেয়র ৩৫ বছর বয়সী র্যাপার রাজনীতিবিদ বলেন্দ্র শাহকেও প্রধানমন্ত্রী পদের জন্য একজন গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছিল। তবে বেশিরভাগ বিক্ষোভকারীদের মধ্যে জনপ্রিয় বলেন্দ্র শাহ প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে অনাগ্রহ প্রকাশ করেন এবং সুশীলা কার্কির প্রতি সমর্থন জানান। শেষ পর্যন্ত বসেন সুশীলা কার্কির ওপর আস্থা রাখছেন জেনজি বিক্ষোভকারীরা। ঋতু সাহা, ৭১। নেপালের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন সুশীলা কার্কি। তিনি দেশটির সাবেক প্রধান বিচারপতি ছিলেন। ২০১৬ থেকে ১৭ সাল পর্যন্ত মাত্র ১ বছর দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা ছিলেন সুশীলা। দুর্নীতির মামলায় এক মন্ত্রীর কারাদণ্ড সহ একাধিক ঐতিহাসিক রায়ের জন্য দেশটিতে ব্যাপক পরিচিত ছিলেন তিনি। শারমিন শ্রাবণীর প্রতিবেদন। নতুন এক যুগে প্রবেশ করেছে দক্ষিণ এশিয়ার পর্যটন নির্ভর ছোট দেশ নেপাল। জেনজি বিক্ষোভকারীদের আন্দোলনের মুখে দেশটির দায়িত্ব নিয়েছে নতুন অন্তর্বর্তী সরকার। আর নতুন সরকারের পাশাপাশি আলোচনায় আছেন এর প্রধানের দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রীও। নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের প্রথম এবং সাবেক একমাত্র নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি। ৭৩ বছরের সুশীলা শুধু প্রথম নারী বিচারপতি নন, তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েই নেপালের ইতিহাসের অংশ হয়েছেন। ১৯৫২ সালের ৭ জুন নেপালের বিরাট নগরে জন্মগ্রহণ করেন সুশীলা। তিনি ১৯৭৫ সালে ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৮ সালে সুশীলা কার্কি নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি নেন। ১৯৭৯ সালে বিরাটনগরে আইনজীবী হিসেবে তার পেশা জীবনের শুরু হয়। এরপর পর্যায়ক্রমে পদোন্নতি পেয়ে ২০০৯ সালে দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি হন। ২০১৬ সালে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন কার্কি। कार्कीले अदालतप्रतिको जनविश्वास बढाउने र संवैधानिक सीमा। নেপালের সুপ্রিম কোর্টের বিচারপতির দায়িত্ব পালনের সময় কার্কি বেশ কিছু ঐতিহাসিক রায় দেন, যা তাকে সংস্কারপন্থী হিসেবে পরিচিত করে তোলে। দুর্নীতির দায়ে দেশের ক্ষমতাসীন সরকারের মন্ত্রী জয়া প্রকাশ গুপ্তকে দোষী সাব্যস্ত করেন তিনি। নেপালের ইতিহাসে প্রথমবারের মতো ক্ষমতাসীন কোনো মন্ত্রীকে দুর্নীতির মামলায় কারাগারে পাঠানোর ঘটনা ছিল এটি। নেপালের প্রবীণ আইন বিশেষজ্ঞ কার্কি দুর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের জন্য জনপ্রিয়।
তার এই জনপ্রিয়তার কারণেই জেনজি আন্দোলনকারীরা সুন্দর ও দুর্নীতিমুক্ত নেপাল গড়তে তাকে प्रधानमन्त्री दायित्व दिएছে। भावना जेनजीको भावना माथि खेल्न पाइदैन भन्ने हाम्रो धारणा हो र आज सुशीला कार्की भन्दा अब्बल क्यान्डिडेटहरु हुँदाहुँदै শারমিন শ্রাবণী, ৭১। মাত্র ২.৫ বছরের শিশু মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, ভারতে গিয়েও প্রশিক্ষণও নিয়েছেন। অবিশ্বাস্য হলেও সত্য, এমন শিশু মুক্তিযোদ্ধা সেজে ৪১ বছর বয়সে হয়েছেন সাব রেজিস্ট্রার। ৭১-এর অনুসন্ধান বলছে, জালিয়াতি করে মুজিবনগর সরকারের কর্মচারীর নামে বেশ কয়েকজন শিশু মুক্তিযোদ্ধা সহ ১৯০ জন বাগিয়েছেন সাব রেজিস্ট্রারের মতো গুরুত্বপূর্ণ চাকরি। জালিয়াতির প্রমাণ পাওয়ার পরও তাদের কারো চাকরি যায়নি। অনেকেই অবসরে গিয়েছেন, গড়েছেন সম্পদের পাহাড়। আহসান হাবিব টিটুর ছবিতে সবুজ মাহমুদের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের আজ প্রথম পর্ব। এই শিশুটির নাম জুনাইদ ইসলাম, বয়স মাত্র ৩ বছর। হাতিরঝিলের ফুটপাতে খেলছে আপন মনে। অপরিচিত কাউকে দেখলেই ছুটে আসে মায়ের কাছে। ও যখন খিদা লাগে তখন বলে যে মা ভাত, মানে ভাত দেন বা খিদা লাগছে, এগুলো বলতে পারে না। ৩ বছর বয়সী জুনাইদ ইসলাম সারাক্ষণ খেলায় ব্যস্ত, নেই বাস্তব জীবন সম্পর্কে কোনো ধারণা, এখনো পুরোপুরি কথা শেখেনি। কিন্তু আমাদের কাছে জুনাইদের চেয়েও ছোট আরও এক শিশুর খবর আছে, যে নাকি ১৯৭১ সালে ২ বছর ১০ মাস বয়সে মুক্তিযুদ্ধে পলিটিক্যাল মোটিভেটর বা রাজনৈতিক প্রেরণাদায়ক হিসেবে কাজ করেছেন। চলুন তার সাথে পরিচিত হই। এই সেই মুহাম্মদ ফারুক, যিনি মুক্তিযুদ্ধে অংশ নেয়ার দাবিদার। ১৯৭১ সালের ২৬শে মার্চ যার বয়স ছিল মাত্র ২ বছর ১০ মাস। জুনাইদের মতো ৩ বছর বয়সী শিশুরা যখন মায়ের কোল ছাড়তে পারে না, তখন ওই অবস্থায় মোহাম্মদ ফারুক নাকি ভারতের কুচবিহারে গিয়ে মুক্তিযোদ্ধা ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছেন। পলিটিক্যাল মোটিভেটর বা রাজনৈতিক উৎসাহদাতা হিসেবে মুজিবনগর সরকারের কর্মচারীর সনদ বাগিয়েছেন, যার প্রতিদান স্বরূপ মুজিবনগর সরকারের কর্মচারী কোটায় ২০০৯ সালে নিজের ৪১ বছর বয়সে সাব রেজিস্ট্রারের মতো লোভনীয় চাকরি পেয়েছেন সেই শিশু মুক্তিযোদ্ধা ফারুক। এটা কিভাবে সম্ভব? কিভাবে ২ বছর ১০ মাস বয়সী শিশু মুক্তিযুদ্ধে পলিটিক্যাল মোটিভেশন দিতে পারে? মোহাম্মদ ফারুক এখন পটুয়াখালী সদর উপজেলার সাব রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। ফারুকের মুখোমুখি হতে ৭১ অনুসন্ধানের যাত্রা দক্ষিণের জেলা পটুয়াখালী। ১৮ আগস্ট ২০২৫, পটুয়াখালী সাব রেজিস্ট্রারের কার্যালয়ে হাজির ৭১ অনুসন্ধান। পুরো অফিস খুঁজে মোহাম্মদ ফারুককে পাওয়া যাচ্ছে না, এজলাসও ফাঁকা। জেলা রেজিস্ট্রার কামাল হোসেন খান জানালেন, তিনি পুরনো ভবনে আছেন। আমরাও ছুটলাম পুরনো ভবনের দিকে, সেই ২ বছর ১০ মাস বয়সে ভারতের কুচবিহারে গিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মোহাম্মদ ফারুকের খোঁজে। একটু কথা বলে যাই, আপনার ওই এখানে বসার জায়গা আছে তো, একটু কথা বলে যাই। হ্যাঁ, আসেন আসেন আসেন। আপনি কি হিসাবে কাজ করেছেন? এগুলো আপনারা ওই দিন সাহায্য সহযোগিতা বিভিন্ন সিটে আদান প্রদান করছে আমরা। হ্যাঁ, তাদের খাবার নিয়ে দিচ্ছি। যেখানে চাকরি পেয়েছেন সেই নথিতে তো আপনার একটা ডেজিগনেশন দেওয়া আছে, সেই ডেজিগনেশনটা কি মোটিভেশন করেছেন? একটু মনে করেন যে আপনি এই মোটিভেশনটা যুদ্ধের সময় দিয়েছেন। আপনি বলেন, সমস্যা নেই, এটা সরানোর দরকার নেই, এটা সামনেই বলেন। মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে তিনি কি দায়িত্ব পালন করেছেন, কোথায় কাজ করেছেন, কার অধীনে কাজ করেছেন, এসব প্রশ্নের উত্তর তো দূরে থাক, অনেকটা হতবিহ্বল হয়ে পড়েন সাব রেজিস্ট্রার ফারুক। কোনো প্রশ্নের উত্তর না দিয়ে কেটে পড়লেন শিশু মুক্তিযোদ্ধার দাবিদার আজকের সাব রেজিস্ট্রার ফারুক। ফারুক সাহেব, শোনেন, আমাদের কাছে সবগুলো তথ্যই আছে। বলেন তো কি এত মানুষের সামনে নিজের কাছে ইয়া লাগে না, লজ্জা লাগে না? কেন লজ্জা পাবেন কেন বলেন তো? কেন তিনি লজ্জিত হবেন? মুক্তিযুদ্ধের যে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সাব রেজিস্ট্রার হলেন, সেই বিষয়ে জানতে চাইলে তিনি লজ্জিত হবেন কেন? তবে কি তিনি মুক্তিযোদ্ধার ভুয়া পরিচয় ব্যবহার করে সুবিধা নিয়েছেন? হাঁটতে হাঁটতে সাব রেজিস্ট্রার আমাদের নিয়ে গেলেন নতুন অফিস ভবনে, বসালেন নিজের কক্ষে।
2 বছর 10 মাস বয়সে মোহাম্মদ ফারুকের ভারতের কুচবিহারে গিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে সনদটি পুরোপুরি জাল। 2010 সালে সরকারি তদন্ত প্রতিবেদনে উঠে আসে কিভাবে মোহাম্মদ ফারুক সহ 190 জন মুজিবনগর সরকারের কর্মচারী সেজে জালিয়াতি করে হয়েছেন সাব রেজিস্ট্রার। টাকার বিনিময়ে মুজিবনগর সরকারের তালিকাভুক্ত হওয়ার প্রমাণও মিলেছে তাদের বিরুদ্ধে। কথায় কথায় বলে ফেললেন সাব রেজিস্ট্রারের চাকরি করে কেমন টাকা কামিয়েছেন দুহাতে। আপনার আমরা তথ্য সব জানেন, এসে বললাম না আইসেন, আমরা তো আসলে অসহায়। দলিল লেখকের নেতাই নাকি ঘুষের বেশিরভাগ টাকা খেয়ে ফেলতো, তার ভাগে পড়তো কম। লালন মানুষ বেতাল খারাপ, এর ওই দেবগুরু লেখক কে তো পলেই গেছি গা, 26 কাম কি ওই সব দিতে গা, কইতো কি তোরা আমার কাছে দে সব দলিল কি এর 26 এরকম হেরা যা করছে ওরা আমরা অবশ্যই খরচ সবাই না, আপনারা তো কইলে বিশ্বাস করবেন না, না আমি আপনার কম কিনি। কার মাধ্যমে এই পদে চাকরি বাগিয়েছেন সেটাও জানতে চাই। আপনি তার মধ্যে 2 বছর বয়সে আপনি কি কাজ করছেন? আচ্ছা দেখুন, সমস্ত মন্ত্রণালয়ের লিস্ট কি আমাদের আইতে বলবো, লিস্টের ভিতরে ঢুকছে কি না, আপনি মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে ঢুকলেন কি হবে? আপনি তো কর্মচারী না। কিভাবে গেছে, কার মাধ্যমে গেছে, কে কে ছিল? এই মাধ্যমের লোক নাই, যারা যারা কাজ করছে মামলা করতে বিরোধী করছে লোক নাই তো। এই ছিল কোন জায়গা জানি আমি বলেছে আমার সাথে না, আমরা তো এইসব সব সাক্ষী কিন্তু উত্তরবঙ্গের মানুষ বেশি হয়েছে না, আপনি জানেন আমাকে বরিশালে কিন্তু লোক কম। আপনি কোন ক্যাম্পে ছিলেন? মোহাম্মদ ফারুককে মুক্তিযুদ্ধ বা মুজিবনগর সরকার নিয়ে আবারও প্রশ্ন করলে তিনি আবার কোনো উত্তর না দিয়েই চেয়ার ছেড়ে চলে যান। এবার সাব রেজিস্ট্রার মোহাম্মদ ফারুকের স্থায়ী নিবাস ভোলার চরফ্যাশনের উদ্দেশ্যে 71 অনুসন্ধান। দুলারহাট বাজারেই তার বহুতল বাড়ি। আমরা মোহাম্মদ ফারুকের স্ত্রীর সাথে দেখা করতে চাই, জানতে চাই মুক্তিযুদ্ধে তার স্বামীর অবদান সম্পর্কে তিনি কি জানেন। ও ফারুক সাহেবের ওয়াইফ আছেন? হ্যাঁ আছে। আমরা একটু ওনার সাথে কথা বলি। আসেন। প্রথমে বাসায় থাকার কথা স্বীকার করলেও সাংবাদিক পরিচয় পেয়ে আর দেখাই করলেন না। আমার আপু তো বাসায় নেই। কাউকে না পেয়ে ঝর্ণা বেগমের কাছে জানতে চাই তার দুলাভাইয়ের মুক্তিযুদ্ধের অবদান সম্পর্কে। আপনার দুলাভাই মুজিবনগর সরকারের কর্মচারী ছিল, এটা আপনারা জানেন? মুক্তিযুদ্ধের সময় আমার দুলাভাইয়ের বাবা ছিলেন, দাদা ছিলেন, ওনারা ছিলেন, আমার দুলাভাই ছিলেন না। সত্যি কথা আমার কাছ থেকে পাইবেন। তার দুলাভাই নাকি উত্তরাধিকার সূত্রে মুক্তিযোদ্ধা হয়েছেন। আপনার দুলাভাইয়ের বাবা কি মুক্তিযোদ্ধা ছিল? ওনার নাম দাদা ছিল, বাবা ছিল। বাবা মুক্তিযুদ্ধ হলে কি সন্তানও হয়ে যায়? শেখ মুজিবুর রহমান যদি রাষ্ট্রপতি হয়ে থাকে, শেখ হাসিনাও তো রাষ্ট্রপতি, তাহলে আমার দুলাভাই হবে না কেন? কেন হবে? কেন হবে না? কেন হবে না? সাব রেজিস্ট্রার হওয়ার পর তার দুলাভাই মোহাম্মদ ফারুকের জীবন যে পাল্টে গেছে সেটাও জানালো ঝর্ণা বেগম। ভাতও ছিল না ঘরে, ভাত খাইবে কোথা থেকে, তারপরে লজিং ছিল। লুঙ্গিটা ছিঁড়া যখন থাকতো তখন আমরা বলতাম আপনার বাবা মার জন্য, ভাই বোনের জন্য, সবার জন্য নিয়ে দিয়ে দেবেন। যার ঘরে ভাত ছিল না, ছেঁড়া লুঙ্গি পরতে হতো, সাব রেজিস্ট্রার হওয়ার পর কয়েক বছরের ব্যবধানে সেই ফারুকের আজ বহুতল বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, ঢাকায় ফ্ল্যাট কিনেছে। চরফ্যাশনের বারেক মাওলানা বাড়ির এই বাগান বাড়িটির মালিক মোহাম্মদ ফারুক শুধু নিজের নামে নয়, স্ত্রীর নামেও গড়েছেন সম্পদের পাহাড়। স্বজনরা জানালেন রাজনৈতিক যোগসূত্র আর টাকার বিনিময়ে এই সুবিধা বাগিয়েছেন ফারুক। নগর হাই স্কুলের শিক্ষকতা করছে, সেখান থেকেই সে মূলত এই মুজিবনগরের কর্মচারী কিভাবে হয়েছে এটা আমাদের জানা নাই। তবে শুধু এটুকু যেটা আমি স্পষ্ট করতে চাই যে আমরা আমারই পরিবারের লোক এবং আমাদের ফ্যামিলি মুক্তিযুদ্ধ ফ্যামিলি, তো এই সুবিধাটা সে পাইতে পারে। চাকরিদাতা ও গ্রহীতা দুই পক্ষেরই বড় স্বার্থ জড়িত ছিল বলেই মুক্তিযুদ্ধের মতো স্পর্শকাতর ও মর্যাদা সম্পন্ন পরিচয়ের অপব্যবহার করে ব্যবসা হয়েছে। যারা সরাসরি এটার সুবিধাভোগী তাদের যেরকম জবাব দিয়ে নিশ্চিত করতে হবে, পাশাপাশি যারা সুযোগটা করে দিয়েছিল তারা এর জন্য সমানভাবে দায়ী এবং তাদেরকে এটা বিচার আওতায় আনতে হবে। এটা হচ্ছে এক। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে পরিচয়টা বহন করে চাকুরিটা বা সরকারি পদে নিয়োগপ্রাপ্ত হয়ে বিভিন্নভাবে যে অনিয়ম দুর্নীতি করেছে, অবৈধ সম্পদের মালিক হয়েছে, সেটা তো আরেক দফা বহুমাত্রিক অপরাধ।
মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে চাকরি পাওয়া 190 জন সাব রেজিস্ট্রারের বিষয়ে নিবন্ধন অধিদপ্তরের কাছে জানতে চাইলে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হয়নি কর্তৃপক্ষ। অভিযুক্ত সাব রেজিস্ট্রারদের বর্তমান অবস্থা, কে কোথায় আছেন, কার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে কিনা এমন তথ্য চেয়ে নিবন্ধন অধিদপ্তরে আবেদন করলে উত্তরে অধিদপ্তর জানায় প্রজ্ঞাপন ব্যতীত কোনো তথ্য সরবরাহ করা সম্ভব হলো না। আইন মন্ত্রণালয়ের বিনা অনুমতিতে কোনো তথ্য প্রদান সমীচীন নয়। সব কথা নিজের কাছে ইয়া লাগে না, লজ্জা লাগে না। কেন লজ্জা পাবেন কেন বলেন তো? শিশু মুক্তিযোদ্ধার দাবিদার সাব রেজিস্ট্রার মোহাম্মদ ফারুক 2-1 বছরের মধ্যে চাকরি থেকে অবসরে যাবেন। মুজিবনগর সরকারের কর্মচারী সেজে জালিয়াতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত মোট 190 জন সাব রেজিস্ট্রারের অনেকেই নির্বিঘ্নে চাকরি জীবন শেষ করেছেন। কেউ কেউ এখনও চাকরিতে বহাল আছেন, আর সব জেনেও নির্বিকার, নির্লিপ্ত রাষ্ট্র ও প্রশাসনের হর্তাকর্তারা। উৎকোচের বিনিময়ে মাত্র 2 বছর 10 মাস বয়সী শিশু মোহাম্মদ ফারুক বনে গেছেন মুজিবনগর সরকারের কর্মচারী। এভাবেই প্রবঞ্চকের দল মহান মুক্তিযুদ্ধকে অপব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করেছে। খোদ সরকারি তদন্তেই আরও 15 বছর আগে এগুলো প্রমাণিত হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অধিকাংশ অভিযুক্ত সাব রেজিস্ট্রার শেষ বয়স পর্যন্ত চাকরি করেই অবসরে গেছেন। এ যেন মিথ্যেরই জয়। সবুজ মাহমুদ, 71, পটুয়াখালী। কক্সবাজারের টেকনাফ উপকূলে মাছ ধরার সময় আরাকান আর্মির হাতে আটক 18 জেলে দেশে ফিরেছেন। ফিরে আসা জেলেরা জানান, আরাকান আর্মির কাছ থেকে কৌশলে একটি ট্রলার সহ তারা পালিয়ে আসেন। জেলেরা আরও জানান, বুধবার সাগরে আরাকান আর্মি স্পিড বোট দিয়ে ধাওয়া করে তাদের আটক করে। মঙ্গলবার মোহাম্মদ হাসানের ট্রলারে তারা মাছ ধরতে গিয়েছিলেন। শুক্রবার দুপুরের দিকে একটি ট্রলারে তারা টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাটে পৌঁছলে কোস্টগার্ড তাদের হেফাজতে নেয়। পরে পুলিশ যাচাই বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। জেলেরা জানান, বুধবার বিকেলে সেন্ট মার্টিন উপকূল থেকে 5টি ট্রলার সহ মোট 40 জন জেলেকে ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মি। নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় মাছ ধরার নৌকার সাথে ধাক্কা লেগে একটি স্পিড বোট উল্টে 4 জন নিখোঁজ হয়েছে। এই ঘটনায় নিখোঁজের তালিকায় রয়েছে 1 জন নারী ও 3 শিশু। শুক্রবার উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকার ধনু নদীতে এই ঘটনা ঘটে। নিখোঁজের তালিকায় রয়েছেন শিরিন আক্তার, 7 বছরের লায়লা, 5 বছরের উষামণি ও 11 বছরের সামিয়া। খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, আন্দারাইল গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী হিসেবে যাওয়ার জন্য স্পিডবোট ভাড়া আনা হয়েছিল। রওনা হবার আগে কিছুক্ষণের জন্য বিয়ে বাড়ির 15 জন মিলে ঘুরতে বের হলে ধনু নদীতে একটি মাছ ধরার নৌকার সাথে ধাক্কা লেগে বোটটি পানিতে তলিয়ে যায়। এ সময় বাকিরা সাঁতরে জীবন রক্ষা করতে পারলেও নিখোঁজ হন 4 জন নারী ও শিশু। নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল শনিবার থেকে উদ্ধার কাজ শুরু হবে। চট্টগ্রাম বন্দরের 64 নটিক্যাল মাইল জলসীমার নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে বহিনগরের বিশাল একটি অংশ। ফলে বন্দরের জলদস্যুরা শূন্যের কোঠায় নেমেছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। এছাড়া বন্দরের 2টি অঘটন নিয়ে আন্তর্জাতিক সংস্থা রিক্যাপের দেয়া তথ্যের সত্যতা নেই বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চট্টগ্রাম বন্দরের জলসীমায় 2টি বাণিজ্যিক জাহাজে ডাকাতির চেষ্টা হয়েছে। 2024 সালের রিপোর্টে বলা হয়েছিল, বন্দরের আউটার অ্যাঙ্করেজ ও বহির্নোঙরে বেশ কয়েকটি সশস্ত্র ডাকাতি ও অনুপ্রবেশ হয়েছে। বন্দর কর্তৃপক্ষের দাবি, মিথ্যা তথ্যের কারণে এমন রিপোর্ট আসতে পারে। তবে অঘটনের অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে বন্দরের নিরাপত্তা বিভাগ অনুসন্ধানে কোনো সত্যতা পায়নি। 2-একটা ইনসিডেন্ট যেটা বললাম, যেটা হয়তো ভুল কল, ফলস কল হতে পারে, অনেকে হয়তো ফোন করে, যেটা দেখা যায় যে এখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কিংবা জাহাজের কোনো সংশ্লিষ্টতা নাই। আন্তর্জাতিক সংস্থার কাছে যাতে বন্দর নিয়ে ভুল তথ্য না যায় সে ব্যাপারে বন্দর কর্তৃপক্ষকে আরও বেশি সতর্ক হওয়ার তাগিদ দেন সমুদ্র নিরাপত্তা বিশেষজ্ঞরা। এই শিপিং ওয়ের মধ্যে যে ওরা মানে ফিশিং করে, সেইখানে দেখা যায় অনেক ফিশারম্যানরা ওরা ওই পাইরেট বেসিক্যালি মানে ছিচকাচর, ওরা এই কাজে ব্যস্ত, কিন্তু ওরা ফিশিং একটা উপায় ধরে নিয়ে ওরা জাস্ট মানে যাতে ধরা না পড়ে, বা যদি কোস্টগার্ড বা কেউ ধরে তখন বলতে পারে যে আমরা ফিশিং করতেছি। এদিকে রিক্যাপের প্রতিবেদনের পর সতর্কতা হিসেবে বন্দর কর্তৃপক্ষ ও বিভিন্ন বাহিনী যৌথ উদ্যোগে
নিরাপত্তা বাড়ানো হয়েছে। চট্টগ্রাম বহির্নোঙর এবং আমাদের চ্যানেল এরিয়াতে আইন শৃঙ্খলা প্লাস জাহাজের নিরাপত্তার জন্য বাংলাদেশ কোস্টগার্ড এবং বাংলাদেশ নৌবাহিনী নিরলস কাজ করছেন। 24 ঘন্টায় তাদের জাহাজ থাকে, তাদের পেট্রোল থাকে, যে কারণে বহির্নোঙর এলাকাতে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য যে কোনো সময়ের চাইতে খুব ভালো কন্ডিশনেই রয়েছে। এর আগেও 2010 সাল থেকে পরপর 3 বছর মার্চেন্ট জাহাজে দস্যুতা বেড়ে যাওয়ায় চট্টগ্রাম বন্দরকে কালো তালিকাভুক্ত করেছিল। পরে 2019 সালের পর চুরির অভিযোগ একেবারে শূন্যের কোটায় নামিয়ে আনা হয়েছিল। তখন আন্তর্জাতিক পরিমণ্ডলে চট্টগ্রাম বন্দরের ইমেজ বেড়েছিল। আন্তর্জাতিক মণ্ডলে আমাদের ইমেজ বৃদ্ধিপ্রাপ্ত হবে। এর ফলে আমাদের শিপিং ফ্রেট এবং শিপিং ট্রেড এই দুটো জিনিসে আমাদের আরও ভালো হবে। আন্তর্জাতিক সংস্থার ইতিবাচক সুপারিশ বন্দরে কার্যকর হলে বৈদেশিক কোম্পানির আস্থা বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পিন্টু হাজং, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।